আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রীরা, আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বংশগতি চ্যাপ্টারের এক শঙ্কর জনন। আচ্ছা, আমরা আমাদের চারপাশে অনেক ঘটনার সাথে অবগত হই, যার মধ্যেই কিন্তু বংশগতি ঘটনাটি লুকিয়ে আছে, কিন্তু হয়তো তোমরা সেটা ধারণা করতে পারো না বা এখনও বুঝতে পারোনি। তো আমি কিছু উদাহরণ দিলেই তোমরা সেটা ধরতে পারবে। যেমন দেখো, আমরা কিন্তু যখন জন্মাই আমাদের বাবা মার বৈশিষ্ট্যই কিন্তু আমাদের মধ্যে আসে, কিন্তু আমরা কেউই হুবহু বাবা মার মতন হই না। বাবা মার কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসে। আমাদের ভাই বোনদের মধ্যেও কিন্তু বাবা মার বৈশিষ্ট্যগুলোই আসে। আবার আমাদের বাবা মার মধ্যে তাদের যারা বাবা মা, অর্থাৎ আমাদের দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা, তাদের বৈশিষ্ট্যগুলো আমাদের বাবা মার মধ্যে সঞ্চারিত হয়, আর বাবা মার বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে আমাদের মধ্যে সঞ্চারিত হয়। তো দেখো, এক বংশ থেকে আরেক বংশে যখন সন্তান জন্মায় তখন এই বৈশিষ্ট্যটাই এক বংশ থেকে আরেক বংশে চলে যায়। এটাই হচ্ছে বংশগতি। তো বংশগতি কাকে বলে যদি আমরা জানতে চাই, তাহলে দেখো, যে নির্দিষ্ট পদ্ধতিতে জনিত্রী জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় অপত্য বংশধরদের দেহে সঞ্চারিত হয় তাকেই বংশগতি বলা হয়। অর্থাৎ যে পদ্ধতিতে বা প্রক্রিয়ায় কোনো চারিত্রিক বৈশিষ্ট্য এক বংশ থেকে আরেক বংশে এক সন্তানদের থেকে তার পরবর্তী সন্তানদের মধ্যে চলে যায় তাকেই বলা হয়, ঘটনাটিকেই বলে বংশগতি, যাকে ইংলিশে বলা হয় হেরিডিটি। আচ্ছা, আর এই বংশগতির বিদ্যার জনক অর্থাৎ বংশগতি সম্পর্কে যিনি ধারণা দিয়েছিলেন সর্বপ্রথম, তিনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। তিনিই বলেছিলেন যে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কিভাবে এক বংশ থেকে আরেক বংশ, তার থেকে তার পরবর্তী সন্তান এবং তার থেকে তার পরবর্তী সন্তানদের মধ্যে কিভাবে সঞ্চারিত হয়ে যাচ্ছে, অর্থাৎ চলে যাচ্ছে, এই ধারণা কিন্তু তিনিই প্রথম দিয়েছিলেন। তাই তাকেই, অর্থাৎ গ্রেগর জোহান মেন্ডেলকেই বংশগতি বিদ্যার জনক বলা হয়। উনি একটা চার্চের ধর্মযাজক ছিলেন, ঠিক আছে, এবং উনি ওই চার্চে কাজ করার সময় তার পাশেই, ওই চার্চের পাশে একটা বাগান ছিল, যেখানে উনি মটর গাছের উপর সারা বছর দেখতেন, এবং মটর গাছগুলোর মধ্যে যে এক মটর গাছ থেকে তার পরবর্তী বংশের মটর গাছগুলোর মধ্যে কী কী বৈশিষ্ট্যের সঞ্চারণ হয় সেগুলোকে উনি নথিভুক্ত করে রাখতেন। তার থেকেই কিন্তু তিনি বংশগতি সম্পর্কে একটা ধারণা পেয়েছিলেন। আচ্ছা, তাই এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, মেন্ডেল কেন এই পরীক্ষা নিরীক্ষাগুলো মটর গাছের উপরই করেছিলেন? কেন তিনি মটর গাছকে নির্বাচন করলেন? এর পেছনে কিছু কারণ রয়েছে। তো প্রথম যেটি কারণ সেটি হচ্ছে মটর গাছ দ্রুত বংশ বিস্তার করে। মটর গাছ হচ্ছে একবর্ষজীবী, অর্থাৎ এক বছরের মধ্যেই গাছ লাগানোর পর মটর গাছের মধ্যে ফুল ফল ধরে যায়। তো খুব সহজেই এক বছরের মধ্যেই কি হয়, মটর গাছের উপর পরীক্ষা চালিয়ে ফলাফল পাওয়া যায় জন্যে মটর গাছকে তিনি নির্বাচন করেছিলেন। দ্বিতীয় হচ্ছে সহজেই চাষযোগ্য। মটর গাছ চাষ করতে গেলে কোনো বিশেষ প্রক্রিয়া বা বিশেষ কোনো পদ্ধতি প্রয়োগ করতে হয় না, খুব সহজেই বীজ থেকে গাছ হয় জন্যে এই মটর গাছকে উনি নির্বাচন করেছিলেন। তৃতীয় হচ্ছে মটর গাছ উভলিঙ্গ। উভলিঙ্গ কথাটার অর্থ হচ্ছে মটর গাছের একটা ফুলের মধ্যেই পুংকেশর চক্র ও স্ত্রী কেশর চক্র বা গর্ভকেশর চক্র থাকে, অর্থাৎ একটা ফুলের মধ্যেই পুংজননতন্ত্র ও স্ত্রীজননতন্ত্র পাওয়া যায়। তার ফলে কি সুবিধা হয়, সে একই ফুলের মধ্যে পুংরেণু আর স্ত্রী রেণুর মধ্যে পরাগ মিলন ঘটে এবং তার ফলে ফল সৃষ্টি হয়, যার জন্যে মটর গাছ কিন্তু স্বপরাগী। কথাটার অর্থ হচ্ছে নিজের একটা ফুলের মধ্যে গর্ভকেশর চক্র আর পুংকেশর চক্রের মধ্যে পরাগ মিলন হচ্ছে, বাইরের কোনো ফুল থেকে পরাগ রেণু এসে এই ক্ষেত্রে পরাগযোগ ঘটায় না, নিজের একটা ফুলের থেকেই পুংরেণু স্ত্রী রেণুর মধ্যে মিলন হয়, সেই জন্য এটাকে স্বপরাগীও বলা হয়। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে বহু প্রকার ভেদযুক্ত। মটর গাছের মধ্যে বিপরীতধর্মী অনেকগুলো বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া যায়, ঠিক আছে। যদি মটর গাছের উচ্চতার ক্ষেত্রে ধরি, অর্থাৎ মটর গাছ কতটা লম্বা হবে বা কতটা বেটে হবে, সেক্ষেত্রে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটো বৈশিষ্ট্য কি, একটা হচ্ছে লম্বা ও বেটে। এরকম বিপরীতধর্মী অনেক বৈশিষ্ট্যই মটর গাছে পাওয়া গেছিল জন্যে মেন্ডেল মটর গাছের উপরই এই বংশগতির পরীক্ষা নিরীক্ষা করেছিলেন।
তারপরে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে সংকর উদ্ভিদ সৃষ্টি। মটর গাছের মধ্যে যদি ইতর পরাগযোগ ঘটানো হয়, ইতর পরাগযোগ মানে দুটো ভিন্ন মটর গাছ নেওয়া হলো, একটা গাছের ফুলের পুংরেণু নিয়ে গিয়ে আরেকটা ফুলের যখন স্ত্রীরেণুর আরেকটা উদ্ভিদের স্ত্রীরেণুর সাথে মিলন ঘটানো হবে দুটো ভিন্ন গাছের মধ্যে, তখন সেটি ইতর পরাগযোগ হয়। তো এইভাবে ইতর পরাগযোগ ঘটালে কিন্তু সংকর উদ্ভিদ তৈরি হবে, অর্থাৎ বিশুদ্ধ নয় যেটি, সেটাকেই বলে সংকর উদ্ভিদ। তো সেটা মটর গাছের মধ্যে তৈরি করা যায় জন্যে মেন্ডেল মটর গাছকে নির্বাচন করেছিলেন। এবার মেন্ডেল কেন এত সাফল্য লাভ করেছিলেন ওর বংশগতির পরীক্ষা নিরীক্ষা করার ফলে? কারণ উনি মটর গাছকে যে নির্বাচন করেছিলেন তার মধ্যে বিভিন্নধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলোকে উনি নির্বাচন করেছিলেন তার মধ্যে বিশুদ্ধ বৈশিষ্ট্য সবগুলো ছিল, এবং তার মধ্যে সাতজোড়া যতগুলো বৈশিষ্ট্যকে উনি নির্বাচন করেছিলেন সেগুলো খুব সহজেই পাওয়া গেছিল। তাছাড়া মেন্ডেল 1 বছরের মধ্যেই ফুল ফল তৈরি করতে পারে জন্যে মটর গাছের ওপর পরীক্ষা চালিয়ে ফলাফল পাওয়াটা খুব সহজ হয়ে গিয়েছিল। তৃতীয়ত, বৈশিষ্ট্যের বৈচিত্র্যতা। একটু আগেই বললাম যে মটর গাছের মধ্যে বহু প্রকার বৈশিষ্ট্যের সমাবেশ ঘটেছিল, অনেক ধরনের বিপরীতধর্মী বৈশিষ্ট্য পাওয়া গেছিল জন্য উনি মটর গাছের উপর পরীক্ষা চালানোতে বংশগতির ফলাফলগুলি খুব সহজেই উনি পেয়েছিলেন। তারপরের যে পয়েন্টটি, যেটি মেন্ডেলের সাফল্য লাভের একটা বিশাল বড় কারণ, সেটি হচ্ছে মেন্ডেল একজন বিশেষজ্ঞ গাণিতিক ছিলেন, গণিতে ওনার বিশেষ দক্ষতা ছিল। এবার ফলাফল পাওয়ার পরে উনি যখন গণিতের ফর্মুলা বা সেই বিষয়টিকে গাণিতিকভাবে ব্যাখ্যা করেছিলেন, উনি নির্ভুল তথ্য পেয়েছিলেন, তার ফলে উনি খুব সহজেই সাফল্য লাভ করেছিলেন। এই হচ্ছে মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলো। এবার দেখব যে মেন্ডেল যে বিশুদ্ধ বৈশিষ্ট্যগুলো নির্বাচন করেছিলেন মটর গাছে, তার মধ্যে যে 7 জোড়া বৈশিষ্ট্যকে উনি নির্বাচন করেছিলেন তার মধ্যে বিপরীতধর্মী যে বৈশিষ্ট্যগুলো সেগুলো। চারিত্রিক বৈশিষ্ট্য, তার মধ্যে কোনটি প্রকট কোনটি প্রচ্ছন্ন। দেখো, বীজত্বকের রং, তার মধ্যে হলুদ আর সবুজ। ফুলের রং প্রকট হচ্ছে বেগুনি, প্রচ্ছন্ন সাদা। বীজের আকার গোলাকার ও কুঞ্চিত। ফলের আকৃতি পরিপুষ্ট খাদযুক্ত। ফলের রং সবুজ ও হলুদ। ফুলের অবস্থান কাক্ষিক অগ্রস্ত। কাণ্ডের দৈর্ঘ্য লম্বা খর্ব। 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য কিন্তু উনি নির্ধারণ বা নির্বাচন করেছিলেন মটর গাছের ক্ষেত্রে। এবার বংশগতির এক সংকর জনন জানার আগে তোমাদের কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। তার মধ্যে প্রথম সেটি হচ্ছে অ্যালিল কাকে বলে। সমসংস্থ ক্রোমোজোমের একটা নির্দিষ্ট লোকাসে বা বিন্দুতে অবস্থিত কোনো বৈশিষ্ট্য নির্ধারণকারী দুটি সমধর্মী বিপরীতধর্মী জিনের প্রত্যেকটিকেই একটির অপরটির অ্যালিল বলে। সমসংস্থ ক্রোমোজোম কাকে বলে? যখন দুটো ভিন্নধর্মী ক্রোমোজোম বা একটা পিতৃ বা মাতৃ ক্রোমোজোম জোটবদ্ধ অবস্থায় আসে তখনই তাকে সমসংস্থ ক্রোমোজোম বলে। তো এখানে দেখো একটা সমসংস্থ ক্রোমোজোম, এখানে সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দু বা লোকাস, এটাকে লোকাস বলা হচ্ছে, তার মধ্যে কোনো বৈশিষ্ট্য নির্ধারণকারী দুটো সমধর্মী। এখানে দেখো দুটোই ক্যাপিটাল টি রয়েছে, দুটোই সমধর্মী। এখানে ক্যাপিটাল টি মানে হচ্ছে এই দুটো অ্যালিল কি করে, লম্বা বৈশিষ্ট্য, মটর গাছের লম্বা বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। তাহলে এটা হচ্ছে একটা জিনের দুটো অ্যালিল রয়েছে, ক্যাপিটাল টি। আবার যদি বিপরীতধর্মী হয়, অর্থাৎ ক্যাপিটাল টি লম্বার জন্যে আর স্মল টি হচ্ছে বেটে বৈশিষ্ট্যের জন্যে দায়ী, তো এই ক্ষেত্রে এই জিনটির মধ্যে দুটো ভিন্নধর্মী অ্যালিল রয়েছে, এরা হচ্ছে একে অপরের অ্যালিল। এবার হচ্ছে লোকাস। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী নির্দিষ্ট জিন অবস্থান করে তাকেই লোকাস বলা হয়। অর্থাৎ কোনো ক্রোমোজোমে যে বিন্দুতে বা যে জায়গায় জিনটি অবস্থান করে, ক্রোমোজোমে সেই অবস্থানটাকেই জিনের বা অ্যালিলের লোকাস বলা হয়। এই ক্রোমোজোমে দেখো এই দাগ দিয়ে বোঝানো হয়েছে, এই বিন্দুতে কিন্তু এই অ্যালিলগুলো রয়েছে, তো এই বিন্দুটি হচ্ছে এই জিনটির লোকাস। এবার যেটি জানবো সেটি হচ্ছে জিন কাকে বলে। নিউক্লিওটাইড দ্বারা গঠিত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত পলিপেপটাইড বা আরএনএ উৎপাদনের মাধ্যমে জিনের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী বংশগতির একককেই জিন বলে। খুব সহজভাবে যদি বলি, জিন কী জিনিস? ডিএনএ বা ক্রোমোজোমের যে সবচেয়ে ক্ষুদ্রতম একটি অংশ, যার থেকে আরএনএ তৈরি হয় বা তার থেকে প্রোটিন,
সেটা আবার কি করে, কোনো বৈশিষ্ট্যকে নির্ধারণ করে বা কোনো চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করতে সাহায্য করে, তাকেই আমরা জিন বলবো। জিন হচ্ছে এক কথায় বংশগতির ধারক আর বাহক। জিনই কিন্তু বংশগতিকে এক বংশ থেকে আরেক বংশে বয়ে নিয়ে যেতে সাহায্য করে। যেমন লম্বা মটর গাছের ক্ষেত্রে যদি দুটো জিনোটাইপ এটা ধরা হয়, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, তো এই ক্ষেত্রে দেখো এই জিন দুটোর দুটো করে অ্যালিল রয়েছে। এর ক্ষেত্রে দুটো অ্যালিল হচ্ছে ক্যাপিটাল টি, এই জিনটির ক্ষেত্রে দুটো অ্যালিল হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। এবার প্রকট আর প্রচ্ছন্ন জিন কাকে বলে? কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্যে প্রয়োজনীয় জোড়া জিনের মধ্যে যে জিনটি হোমোজাইগাস বা হেটারোজাইগাস বা F1 জনুতে প্রকাশ পায় তাকেই আমরা প্রকট জিন বলি। প্রকট মানে হচ্ছে যে এরকম বিশুদ্ধ অবস্থা হোক বা এরকম সংকর অবস্থা হোক, অর্থাৎ ক্যাপিটাল টি অবস্থাতেই হোক, ক্যাপিটাল টি স্মল টি অবস্থাতেই হোক, যে জিনটি নিজেকে প্রকাশ করতে পারে তাকে বলা হয় প্রকট জিন। ঠিক আছে, প্রকট জিন সবসময় বিশুদ্ধ বা সংকর যে অবস্থাতেই থাকুক না কেন নিজেকে প্রকাশ করবে। আর প্রচ্ছন্ন জিন হচ্ছে এমন একটা জিন যেটি সবসময় বিশুদ্ধ অবস্থায় প্রকাশ পাবে, কিন্তু এরকম সংকর অবস্থায় প্রকাশ পাবে না। কেন? কারণ দেখো ক্যাপিটাল টি হচ্ছে প্রকট জিন, প্রকট জিন থাকার দরুন কি হচ্ছে, স্মল টি যেটি প্রচ্ছন্ন জিন সেটি প্রকাশ পেতে পারছে না, ক্যাপিটাল টি প্রকাশ পাচ্ছে। তো এখানে স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন জিন। ঠিক আছে, এবার হচ্ছে ফিনোটাইপ ও জিনোটাইপ। কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশকে ফিনোটাইপ বলবে, আর ওই ফিনোটাইপ যে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় বা জিনের যে সংযুক্তি বা গঠন তাকে আমরা জিনোটাইপ বলবো। যেমন কোনো লম্বা গাছ, মটর গাছকে যদি আমরা দেখি, ঠিক আছে, বা বেটে মটর গাছকে দেখি, তার বাইরে থেকে যে বৈশিষ্ট্যটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে তার ফিনোটাইপ। বাইরে থেকে দেখতে পাচ্ছি মটর গাছটি লম্বা, তার মানে লম্বা বৈশিষ্ট্যটি তার ফিনোটাইপ। কিন্তু সেই লম্বাটি কিন্তু বিশুদ্ধ অবস্থাতেও থাকতে পারে, অর্থাৎ ক্যাপিটাল টি অবস্থাতেও থাকতে পারে, আবার ওই লম্বা অবস্থাটি সংকর অবস্থাতেও থাকতে পারে, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি। তাহলে দেখো বাইরের বৈশিষ্ট্যটা যদিও বা লম্বা, কিন্তু জিনের গঠন কিন্তু দুটো আলাদা হচ্ছে, একটা বিশুদ্ধ একটা সংকর। তাহলে এই জিনের গঠনটাকে আমরা কিন্তু জিনোটাইপ বলবো। আর বাইরে থেকে যে বৈশিষ্ট্যটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ লম্বা, সেটি হচ্ছে ওই গাছটির ফিনোটাইপ। এবার হচ্ছে হোমোজাইগাস এবং হেটারোজাইগাস অবস্থা। ডিপ্লয়েড জীবের উভয় সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত দুটো জিন বা অ্যালিলি সমধর্মী হলে তাকে হোমোজাইগাস জীব বলবো। এ দেখো সমসংস্থ ক্রোমোজোম, এর দুটো বাহু রয়েছে, তার মধ্যে দুটো অ্যালিলি যদি একই হয়, সমধর্মী হয়, এই অবস্থাটাকে আমরা বলবো হোমোজাইগাস বা বিশুদ্ধ অবস্থা। আবার কোনো ডিপ্লয়েড জীবের যদি সমসংস্থ ক্রোমোজোমের কি হচ্ছে, প্রত্যেকটা অ্যালিল বা জিনগুলো যদি কি হয়, আলাদা হয়, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, অর্থাৎ এখানে দেখো দুটো ভিন্নধর্মী অ্যালিলের মিশ্রণ হয়েছে, তাহলে এক্ষেত্রে এই অবস্থাটাকে আমরা বলবো হেটারোজাইগাস বা সংকর অবস্থা। এবার আমরা এক সংকর জনন সম্পর্কে জানব। এক সংকর জনন কাকে বলে? একজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে যখন সংকরায়ন বা নিষেক ঘটানো হয় তাকেই তখন এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলবো। একজোড়া বিপরীতধর্মী অর্থাৎ এখানে যখন আমরা বৈশিষ্ট্য নির্ধারণ করব দুটো জীবের মধ্যে নিষেক ঘটানোর সময় বা সংকরায়ন ঘটানোর সময়, তখন একজোড়া শুধু বিপরীতধর্মী ধরব। ঠিক আছে, যদি মটর গাছের ক্ষেত্রেই ধরি তাহলে মটর গাছের উচ্চতা নির্ধারণকারী দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য কি? মটর গাছ দুই ধরনের উচ্চতার হয়, একটা লম্বা মটর গাছ, একটা বেটের মটর গাছ। তাহলে এখানে আমরা একটাই ধরছি, একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য অর্থাৎ লম্বা আর বেটে। তাহলে এই সংকরায়নটাকে আমরা বলবো মনোহাইব্রিড বা এক সংকর জনন। ঠিক আছে, বিশুদ্ধ লম্বা মটর গাছ দেখো ক্যাপিটাল টি, আর বিশুদ্ধ খর্ব বা বেটে মটর গাছ হচ্ছে স্মল টি। এখানে দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য নেওয়া হচ্ছে এক জোড়া, তাই একে মনোহাইব্রিড ক্রস বলা হচ্ছে। এই দুটো জিনের মধ্যে কে কে প্রকট জিন? ক্যাপিটাল টি হচ্ছে প্রকট জিন অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যটি হচ্ছে প্রকট, আর প্রচ্ছন্ন জিনটি হচ্ছে স্মল টি অর্থাৎ খর্ব বা বেটে বৈশিষ্ট্যটি হচ্ছে প্রচ্ছন্ন জিন। ঠিক আছে, দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার আমরা চেকার বোর্ডের সাহায্যে এই মেন্ডেলের এক মনোহাইব্রিড ক্রস বা এক সংকর জননটিকে আলোচনা করব। দুটো উদ্ভিদ নেওয়া হলো, একটা বিশুদ্ধ লম্বা এবং একটা বিশুদ্ধ খর্ব। এই উদ্ভিদটিকে আমরা ধরলাম এটি
পুরুষ উদ্ভিদ আর এটিকে ধরলাম স্ত্রী উদ্ভিদ। আচ্ছা, কি করে ধরবো? এই উদ্ভিদের, যেহেতু এটিকে পুরুষ উদ্ভিদ ধরা হয়েছে, এই উদ্ভিদের সমস্ত ফুলের স্ত্রী স্তবকটিকে বা গর্ভাশয় এগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এক্ষেত্রে এই যে এই গাছটিকে, যেটাকে আমরা স্ত্রী উদ্ভিদ ধরেছি, তার সমস্ত পুংকেশর চক্র বা পুংস্তবককে কেটে বাদ দিয়ে দিতে হবে। তাহলে দুটো উদ্ভিদ ধরে নিলাম। বিশুদ্ধ লম্বা মানে ক্যাপিটাল টি, খর্ব মানে বিশুদ্ধ ক্যাপিটাল টি স্মল টি। এদের মধ্যে ইতর পরাগযোগ বা পরাগ মিলন করানো হচ্ছে। এর থেকে যে গ্যামেট আসলো সেটা হচ্ছে ক্যাপিটাল টি, এর থেকে যে গ্যামেট আসলো সেটা হচ্ছে স্মল টি। এদের মধ্যে গ্যামেটের মিলনের ফলে যে উদ্ভিদটি তৈরি হবে সেটা হচ্ছে দুটো ভিন্নধর্মীর অ্যালিলের সংমিশ্রণ। দেখো, এখান থেকে ক্যাপিটাল টি আসলো, এখান থেকে স্মল টি আসলো। যেহেতু এটি দুটো ভিন্নধর্মী অ্যালিলের মিশ্রণ বা সংকর, তো এটাকে হেটারোজাইগাস বলা হবে। এটি হচ্ছে আমাদের পিতা মাতা, ঠিক আছে? এই পিতা, এই মাতা, তাই এই জনুটাকে আমরা বলবো প্যারেন্টাল জনু। প্যারেন্টসকে বাবা মা বলা হয়, তার থেকে প্যারেন্টাল পি জনু বলা হচ্ছে। এটি গ্যামেট, জনিত্রী গ্যামেট, আর এটি হচ্ছে প্রথম বংশধর, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা সংক্ষেপে F1 জেনারেশন। এবার এরকম সংকর দুটি উদ্ভিদকে ধরা হবে। এক্ষেত্রেও একইভাবে একটিকে পুরুষ এবং একটিকে স্ত্রী উদ্ভিদ তৈরি করে নেওয়া হবে, ঠিক আছে? তার থেকে দেখো দু ধরনের গ্যামেট হচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি। এই উদ্ভিদটির থেকেও কি হচ্ছে? ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে। এবার এখানে স্বপরাগযোগ করা হবে। স্বপরাগযোগ অর্থাৎ হচ্ছে এই গাছের মধ্যেই কি হবে? এরই ফুলের মধ্যে, একই গাছের ফুলের মধ্যে কিন্তু পরাগ মিলন ঘটানো হবে। তো এখানে দেখো ক্যাপিটাল টি স্মল টি, এটি হচ্ছে পুরুষ গ্যামেট আর এটি হচ্ছে স্ত্রী গ্যামেট। এবার এই বোর্ডটিকে খুব ভালো করে লক্ষ্য করো। এই ক্যাপিটাল টি যখন এই ক্যাপিটাল টির সাথে মিলিত হবে, তখন এই ক্যাপিটাল টি যে উদ্ভিদটি তৈরি করবে সেটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। ক্যাপিটাল টি যখন স্মল টি গ্যামেটের সাথে মিলিত হবে, তার থেকে যে উদ্ভিদটি তৈরি হবে সেটি হচ্ছে সংকর লম্বা। এই ক্যাপিটাল টি যখন এই স্মল টি যখন ক্যাপিটাল টির সাথে মিলিত হবে, তখন যে উদ্ভিদটি তৈরি করবে সেটি হচ্ছে সংকর লম্বা। আর এই স্মল টি যখন স্মল টি গ্যামেটের সাথে মিলিত হয়ে যে উদ্ভিদ তৈরি করবে সেটি হচ্ছে বিশুদ্ধ বেটে। তো এটি হচ্ছে একটা চেকার বোর্ড। এই বোর্ডের সাহায্যে F2 জেনারেশনে বা দ্বিতীয় বংশধরে কী কী উদ্ভিদ তৈরি হবে সেটি কিন্তু পাওয়া গেল, ঠিক আছে? এবার তার ফলাফল বিশ্লেষণ করব। এখানে দেখো এই বোর্ডের সাহায্যে আমরা কী পাচ্ছি? 4টি উদ্ভিদ যে তৈরি হচ্ছে দ্বিতীয় বংশে বা F2 জেনারেশনে, সেখানে 3টি গাছ কিন্তু বাইরে থেকে লম্বা দেখা যাচ্ছে, ঠিক আছে? এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা। তো এক্ষেত্রে লম্বা কটি গাছ পাওয়া যাচ্ছে? 4টের মধ্যে 3টে, আর বেটে গাছ একটাই। তো ফিনোটাইপ মানে হচ্ছে যেটি আমরা বাইরে থেকে দেখতে পাই, বাইরে থেকে যে বৈশিষ্ট্য আমরা দেখতে পারি, ঠিক আছে? তো বাইরে থেকে আমরা কী কী ধরনের গাছ দেখতে পারবো? লম্বা আর বেটে, 3টে লম্বা গাছ ও একটা বেটে গাছ। তার মানে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে লম্বা ইস টু খর্ব 3:1। আর জিনোটাইপ অর্থাৎ জিনের গঠন দিয়ে যদি আলোচনা করি, এটি হচ্ছে বিশুদ্ধ লম্বা অর্থাৎ ক্যাপিটাল টি। এখানে সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি, এখানেও রয়েছে সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি, এখানে বিশুদ্ধ বেটে স্মল টি। তো এখানে বিশুদ্ধ লম্বা পাওয়া যাচ্ছে একটি, সংকর লম্বা পাওয়া যাচ্ছে 2টি, আর বিশুদ্ধ বেটে পাওয়া যাচ্ছে 1টি। তাহলে জিনোটাইপিক অনুপাত যদি হিসাব করি 1:2:1। এবার মেন্ডেল এই এক সংকর জনন পরীক্ষা থেকে যে সূত্রটি নির্ধারণ করেছিলেন সেটি হচ্ছে পৃথকীভবনের সূত্র। সংকরায়নের ফলে জীবের কোনো একটা চরিত্রের বিপরীতধর্মী ফ্যাক্টরগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও কিন্তু এরা মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে পৃথক বা আলাদা হয়ে যায়। এখানে কি বলছে দেখো, এই যে সংকরায়নটা করা হচ্ছে বা জননটা ঘটানো হচ্ছে, এক্ষেত্রে বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা ফ্যাক্টরগুলি একজনু থেকে আরেকজনুতে সঞ্চারিত হচ্ছে। দেখো এখানে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, এটা লম্বা এবং বেটে, বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্ধারণের ফ্যাক্টর। তো এরা কি হচ্ছে? এসে এখানে মিশ্রিত হচ্ছে, একত্রিত হচ্ছে, কিন্তু একত্রিত হলেও কিন্তু মিশে যাচ্ছে না, বরং এদের থেকে যখন আবার গ্যামেট তৈরি হচ্ছে, এই বিপরীতধর্মী অ্যালিলগুলো বা ফ্যাক্টরগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো এই পৃথকীভবনের সূত্রটিই কিন্তু মেন্ডেল এই এক সংকর জনন পরীক্ষার পর নির্ধারণ করেছিলেন, ঠিক আছে? তো এই হলো এক সংকর জনন। তোমরা বাড়িতে দেখবে, যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তাহলে তোমরা আমার সাথে আলোচনা করবে।